যে ষড়যন্ত্র শেখ হাসিনার সরকারকে হার মানিয়েছে। প্রশ্ন হচ্ছে, বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শর্ত কি থাকবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যদি স্কুল কলেজের মতোই সেম শর্ত থাকে যে স্কুল কলেজের যেমন 200 মার্ক প্রয়োজন, ঠিক তেমনি মাদ্রাসার হলেও 200 মার্কই প্রয়োজন হবে। বা মাদ্রাসার জন্য আলাদা যদি কোনো নিয়ম না করা হয়, মান বন্টন করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তারা দিতে পারবে কি না। আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এবং আপনার সেই ভর্তি ফর্ম বাতিল করা হবে। গত বিএনপির আমলেও ছিল, বিএনপি আমলে 100 মার্ক করেই ছিল এবং তখন বেশ কিছু সাবজেক্টে মাদ্রাসার শিক্ষার্থীরা আবেদন করতে পারতো না, ভর্তির জন্য ট্রাই করতে পারত। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় নেতৃত্বই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের, এবং এটা সম্ভব হয়েছে এই মাদ্রাসা শিক্ষার মাদ্রাসার সিলেবাসেও স্কুল কলেজের মতো ইংরেজি বাংলা সমান থাকায়। শিবির যে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে তার পেছনেও আছে এই ইসলাম শেখা বা মাদ্রাসা শেখা, মাদ্রাসা শিক্ষার এই জনশক্তি। এই ইসলামী শিক্ষার বদৌলতে এখান থেকে সরকারের ধারণা যে এখান থেকে শিবিরের জনশক্তি বের হয় এবং এরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নিচ্ছে। শিবির যেন বিশ্ববিদ্যালয় দখল করতে না পারে, সেখানে যেন অন্যরা ঢোকে, মাদ্রাসা ছাত্রদের যেন প্রভাব দূর হয়, প্রভাব কমে যায়, ঠিক এই কাজটাই এখন সরকার করতে চাচ্ছে, এই 100 নম্বর কমিয়ে দিয়ে। চুপ এই কারণে, কারণ তারা এখনো টের পাচ্ছে না। এবং আমার ধারণা যে মাদ্রাসা শিক্ষার্থীরাও এটাকে এই মুহূর্তে এটাকে খুশি মনে মেনে নেবে, কারণ তাদের ইংরেজির চাপটা কমছে, তাদের বাংলার চাপটা কমছে। 100 নম্বরের চাপ কমা মানে পড়া কমা, সিলেবাস কমা, তাদের একটু কষ্ট কম হওয়া। বিশ্ববিদ্যালয়ের যে 200 মার্কসের বাংলা ইংরেজির যে শর্তটি রয়েছে এখনো ভর্তি পরীক্ষার জন্য, এটি যদি বাতিল করা না যায়, তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা আগামীতে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে খুবই সামান্য এবং অল্প কিছু সাবজেক্টেই কেবল তারা পড়ার সুযোগ পাবে। ইভেন ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাওয়া শিক্ষার্থীদেরকেও পর্যন্ত চাকরি ক্ষেত্রে বলা হয়, আপনারা মাদ্রাসার আলেম কালেম করে আসছেন, আপনাদের চাকরি হবে। তো সবার আগে উচিত হচ্ছে মাদ্রাসার শিক্ষার সম্মানটা বাড়ানো, সার্টিফিকেটের মানটা বাড়ানো। এই যে মাদ্রাসার অনার্স মাস্টার্স আর ইউনিভার্সিটির অনার্স মাস্টার্সের কি মান এক? আপনারা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন না যে মাদ্রাসা থেকে অনার্স মাস্টার্স করাদেরকে সেম ভাবে নিয়োগ দিচ্ছে। তো যতদিন না পর্যন্ত মাদ্রাসার সার্টিফিকেটের মূল্যায়ন বাড়ছে, ততদিন পর্যন্ত আপনি মাদ্রাসার শিক্ষাকে সমপর্যায়ে ভাবতে পারেন না। যদিও আপনি এখন সার্টিফিকেট সমপর্যায়ে বলছেন, কিন্তু মূল্যায়নটা সমপর্যায়ে হচ্ছে না। হাদিস বাদ দিয়ে দিয়েছে একটা গোষ্ঠী আছে যারা মনে করে যে হাদিসের তেমন প্রয়োজন নেই, কোরআন হলেই চলবে। তারা এটাকে সাধুবাদ জানাতে পারে। একটা সময় তো স্কুলেও ছিল 40টা হাদিস পড়ার সিস্টেম, স্কুলেও ছিল। তাহলে হাদিস থেকে যে শিক্ষা মাদ্রাসা শিক্ষার্থীরা এতদিন অর্জন করতো, সেই শিক্ষাটা তারা কোথায় পাবে? এবং কিছু হাদিসের গুরুত্ব আছে, আবার কিছু হাদিস গুরুত্বহীন। এই যে হাদিসের ক্যাটাগরি আছে, তো এইটাও তো জানতে হলে আপনাকে হাদিস একটা সাবজেক্ট রাখা দরকার ছিল। সেই সাবজেক্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। সরকারের কি টার্গেট ধীরে ধীরে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে আনা? এই মাদ্রাসার সিলেবাসের মান বন্টন থেকে আমাদের কাছে সেটাই প্রতীয়মান হচ্ছে। মাদ্রাসা শিক্ষা নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র করছে এই সরকার। যে ষড়যন্ত্র শেখ হাসিনার সরকারকে হার মানিয়েছে। অনেকেই ভাবতে পারেন এত বড় ষড়যন্ত্র হয়ে গেল, আমরা কিছু টের পেলাম না। আপনারা টের যেন না পান সে ব্যবস্থাই এই সরকার করেছে। আজকে দেখলাম মাদ্রাসা শিক্ষা বোর্ডের নবম দশমের যে সিলেবাস, যে কারিকুলাম, মান বন্টন, নম্বর বন্টন, সেটি পরিবর্তন করা হয়েছে। এই পরিবর্তনগুলো কি কি আনা হয়েছে সেটা আপনাদেরকে একটু বলি, তাহলে আপনারা বুঝবেন যে ষড়যন্ত্রটা আসলে কোথায়। নাম্বার 1, কোরআন ও মাজিদ এবং তাজবিদ এর মধ্যে রাখা হয়েছে 100 মার্ক। আরবি প্রথম পত্র 100 মার্ক, আরবি দ্বিতীয় পত্র 100 মার্ক, ইংরেজি 100 মার্ক, বাংলা 100 মার্ক। আপনাদের কাছে খুব সিম্পলি মনে হতে পারে, বাহ সুন্দর তো, সবই তো 100 মার্ক করে দিয়েছে। কিন্তু সমস্যাটা কোথায় দেখেন? সমস্যাটা হচ্ছে ইংরেজি এবং বাংলা যদি আপনার 100 মার্ক করে হয়, সেক্ষেত্রে স্কুলে আছে 200 মার্ক করে, কলেজে আছে 200 মার্ক করে। আপনি নবম দশমে যখন 100 মার্ক করছেন, তখন অবভিয়াসলি আপনি
ইন্টারমিডিয়েট অর্থাৎ আলিমে গিয়েও 100 মার্কই রাখতে হবে। এখন আপনি যদি 100 মার্ক রাখেন, কিংবা আমি ধরে নিলাম তর্কের খাতিরে, বা এখন আপনাদেরকে বুঝ দেওয়া হবে বা আপনাদেরকে বলা হবে যে না ঠিক আছে আলিমে 200 মার্ক করা হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য শর্ত কি থাকবে? বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য যদি স্কুল কলেজের মতোই সেম শর্ত থাকে যে স্কুল কলেজের যেমন 200 মার্ক প্রয়োজন, ঠিক তেমনি মাদ্রাসার হলেও 200 মার্কই প্রয়োজন হবে, বা মাদ্রাসার জন্য আলাদা যদি কোনো নিয়ম না করা হয়, মান বন্টন করা না হয়, তাহলে সেই ক্ষেত্রে যারা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা দেবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দেবে, তারা দিতে পারবে কি না। এক হচ্ছে আপনি মেধার জোরে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেন, সেটা এক বিষয়। আরেকটা হচ্ছে যে আপনি ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই ডিসকোয়ালিফাই হয়ে যাবেন এবং আপনার সেই ভর্তি ফর্ম বাতিল করা হবে। এই সমস্যাটা কিন্তু দীর্ঘদিন ছিল, গত বিএনপির আমলেও ছিল। বিএনপি আমলে 100 মার্ক করেই ছিল, এবং তখন বেশ কিছু সাবজেক্টে মাদ্রাসার শিক্ষার্থীরা আবেদন করতে পারতো না, ভর্তির জন্য ট্রাই করতে পারতো না, শুধু তাদের এই 200 মার্কের ইংরেজি, 200 মার্কের বাংলা না থাকার কারণে। তো এটা এসে নুরুল ইসলাম নাহিদের সময়, শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সময় এটা নিয়ে অনেক আন্দোলন হলো, অনেক বাকবিতণ্ডা হলো, অনেক কিছু হলো। তখন তারা বাধ্য হয়েছে ব্যাপারটা এমন নয়, তখন তারাও চেষ্টা করেছে মাদ্রাসার ছাত্ররা যেন বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে না পারে। কেন করেছে সেটা পরে বলছি। তো তারা বাধ্য হয়েছে 200 মার্ক করতে, এবং এই 200 মার্ক করার পরে তারা এটা বুঝেছে যে মাদ্রাসা ছাত্রদের জন্য এটা খুব টাফ হবে, তারা হয়তো এটাকে মেনে নেবে না, বা এখানে তারা এক ধরনের পরাস্ত হবে। তো এই কারণে তারা কিন্তু বিশ্ববিদ্যালয়ের ভর্তির শর্ত শিথিল করে নাই, বরং তারা মানে স্কুল কলেজের মতো করে মাদ্রাসার সিলেবাসে 100 মার্ক করে বাড়িয়ে 200 মার্ক করে দিয়েছে, এবং সেই বোঝাটা মাদ্রাসার শিক্ষার্থীদের উপর চাপিয়ে দিয়েছে। কিন্তু সেটাও মাদ্রাসার শিক্ষার্থীরা মেনে নিয়েছে, এবং মোটামুটি 1-2 বছর পর তারা সেই 200 মার্কের উপর প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে। এতে কি সমস্যা হয়েছে? সমস্যা হয়েছে আজকে বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়ে ইসলামপন্থীদের বা ইসলাম মনা শিক্ষার্থীদের, মাদ্রাসা শিক্ষার্থীদের একটা প্রভাব বলয় সৃষ্টি হয়েছে। আপনারা দেখবেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ে যে খবরগুলো এখন প্রকাশিত, মানে নির্বাচনের সময় প্রকাশিত হয়েছে, সেখানে মাদ্রাসা শিক্ষার্থীদের একটা বড় অংশ ছিল। এমনকি মানে ছাত্রদল থেকেও যারা ভিপি ক্যান্ডিডেট হয়েছে, সেই আবিদ ইসলাম থেকে শুরু করে, এরপর এই যে জেনজিদের মধ্যে বা বৈষম্য বিরোধী আন্দোলন যারা অংশ নিয়েছে, তারাও মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডার, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা বড় নেতৃত্বই মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডের। এবং এটা সম্ভব হয়েছে এই মাদ্রাসা শিক্ষার, মানে মাদ্রাসার সিলেবাসেও স্কুল কলেজের মতো ইংরেজি বাংলা সমান থাকায়। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় যেমন শিবির জয়ী হয়েছে, রাজশাহী বিশ্ববিদ্যালয় বা বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয় শিবির যে ছাত্র সংসদ নির্বাচনে জয়ী হয়েছে, তার পেছনেও আছে এই ইসলাম শেখা বা মাদ্রাসা শেখা, মাদ্রাসা শিক্ষার এই জনশক্তি। মাদ্রাসা থেকে যারা বের হয় তারা কিছুটা হলেও ইসলাম শিক্ষা পায়, এবং এই ইসলামী শিক্ষার বদৌলতে এখান থেকে সরকারের ধারণা যে এখান থেকে শিবিরের জনশক্তি বের হয়, এবং এরাই বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে বিশ্ববিদ্যালয়গুলো দখল করে নিচ্ছে। শিবির যেন বিশ্ববিদ্যালয় দখল করতে না পারে, সেখানে যেন অন্যরা ঢোকে, মাদ্রাসা ছাত্রদের যেন প্রভাব দূর হয়, প্রভাব কমে যায়, ঠিক এই কাজটাই এখন সরকার করতে চাচ্ছে এই 100 নম্বর কমিয়ে দিয়ে। কিন্তু প্রশ্ন হচ্ছে বাকিরা এতে চুপ কেন? চুপ এই কারণে, কারণ তারা এখনো টের পাচ্ছে না। এবং আমার ধারণা যে মাদ্রাসা শিক্ষার্থীরাও এটাকে এই মুহূর্তে এটাকে খুশি মনে মেনে নেবে, কারণ তাদের ইংরেজির চাপটা কমছে, তাদের বাংলার চাপটা কমছে। 100 নম্বরের চাপ কমা মানে পড়া কমা, সিলেবাস কমা, তাদের একটু কষ্ট কম হওয়া। কিন্তু একই সঙ্গে যদি এই মুহূর্তে চাপ প্রয়োগ করে বিশ্ববিদ্যালয়ের শর্ত শিথিল করা না যায়, বা বিশ্ববিদ্যালয়ের যে 200 মার্কসের বাংলা ইংরেজির যে শর্তটি রয়েছে এখনো ভর্তি পরীক্ষার জন্য, এটি যদি বাতিল করা না যায়, তাহলে মাদ্রাসার শিক্ষার্থীরা আগামীতে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়ার ক্ষেত্রে খুবই সামান্য এবং অল্প কিছু সাবজেক্টেই কেবল তারা পড়ার সুযোগ পাবে। এখন হতে পারে মাদ্রাসার
শিক্ষকদেরকে, আলেমদেরকে বা মাদ্রাসা নিয়ে যারা পলিটিক্স করেন তাদেরকে সরকার বোঝানোর চেষ্টা করতে পারে যে এতে মাদ্রাসা মানে বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে চলে যায়, মাদ্রাসাগুলো খালি পড়ে থাকে। আমরা মাদ্রাসাগুলোতে মানে এখানে যেহেতু অনার্স মাস্টার্স দিয়েছি, তো এখানে যেন কিছু ছাত্র থাকে, তো তারা মনে করতে পারে যে ঠিক আছে মাদ্রাসায় ছাত্র সংখ্যা বাড়বে, আলেমের ছাত্র সংখ্যা বাড়বে, ফাজিলে কামিলে। আদৌ কি সেটা হবে? কারণ মেধাবীরা তারা বোঝে যে তাদের সার্টিফিকেটের মূল্য যখন বিশ্ববিদ্যালয় থেকে অর্জন করা হবে তার মূল্য আর মাদ্রাসার মূল্য এক হবে না। ইভেন ইউনিভার্সিটি থেকে ফার্স্ট ক্লাস পাওয়া শিক্ষার্থীদেরকেও পর্যন্ত চাকরি ক্ষেত্রে বলা হয় আপনারা মাদ্রাসার আলেম কালেম করে আসছেন, আপনাদের চাকরি হবে। অর্থাৎ মাদ্রাসার সার্টিফিকেটকে যে ছোট করে দেখা হয়, এই প্রবণতাটা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং মানুষের মাঝে চাকরির ক্ষেত্রে সবখানে আছে। তো এইটার উন্নয়নের জন্য এখন কি হয় সেটা হচ্ছে যে মাদ্রাসার প্রতি মানুষ মানে মাদ্রাসা শিক্ষার প্রতি আবেগ থাকলে, বাবা মার যতদিন পর্যন্ত আবেগ থাকে বাবা মা জোর করে হয়তো মাদ্রাসায় পড়তে পাঠায় যে না আমার বাচ্চাটা ইসলাম শিখুক, যাতে আমার পরকালের একটা কিছু তৈরি হয়, ভিত্তি তৈরি হয়, ইসলাম জানুক, নামাজ কোরআন শিখুক। কিন্তু যখনই একটা ছেলে বড় হয়ে যায়, নিজের মতো করে সিদ্ধান্ত নিতে শিখে যায়, তখনই সে কি করে মাদ্রাসা ছেড়ে দেয়। কারণ মাদ্রাসার শিক্ষার বাংলাদেশে সেইভাবে তাদেরকে মানে সার্টিফিকেটে তাদেরকে সেই সম্মান দেওয়ার ব্যবস্থাটা হয় নাই, সার্টিফিকেটের মান এখনো একরকম করা হয় নাই। অনেক ক্ষেত্রেই মাদ্রাসার শিক্ষার্থীদেরকে দূরে রাখা হয়, পিছিয়ে রাখা হয়। তো সবার আগে উচিত হচ্ছে মাদ্রাসার শিক্ষার সম্মানটা বাড়ানো, সার্টিফিকেটের মানটা বাড়ানো। এই যে মাদ্রাসার অনার্স মাস্টার্স আর ইউনিভার্সিটির অনার্স মাস্টার্সের কি মান এক? আপনারা কোনো নিয়োগ বিজ্ঞপ্তি দেখবেন না যে মাদ্রাসা থেকে অনার্স মাস্টার্স করাদেরকে সেম ভাবে নিয়োগ দিচ্ছে। মাদ্রাসা থেকে অনার্স মাস্টার্স করারা কি বিসিএস এ অংশ নিতে পারবে? এই ধরনের কোনো বিষয় এখনো কিন্তু ক্লিয়ার করা হয়নি। আবার ভর্তির যোগ্যতা বা পরীক্ষার যোগ্যতা থাকলেও প্রায়োরিটি দেওয়া হয় বিশ্ববিদ্যালয়গুলোকে। যতদিন আপনি বিশ্ববিদ্যালয়গুলোকে এইভাবে প্রায়োরিটি দিবেন ততদিন পর্যন্ত মাদ্রাসার শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়মুখী হবে। এটাই স্বাভাবিক। সবাই চায় নিজের মূল্যায়ন, নিজের বাজার দর বা নিজের অবস্থান, দুনিয়াবী অবস্থানটার জন্য শক্তপোক্ত থাকে। শুধু যদি পরকালমুখী চিন্তা করা হতো তাহলে দেখা যেত যে আপনার তো পরীক্ষা দেওয়ারই প্রয়োজন ছিল না। মাদ্রাসা শিক্ষাটা যদি শুধু পরকালমুখী হতো তাহলে আপনি সার্টিফিকেশন কেন থাকবে, আপনার পরীক্ষা সিস্টেম কেন থাকবে? সেই যে কওমিরা একটা সময় পড়ালেখা করতো, এখন তারাও সার্টিফিকেশনে চলে আসছে, তারা শুধু পড়ালেখাই করতো, কিতাব জানতো, মানে ধর্মজ্ঞান, ধর্মীয় জ্ঞান অর্জনের চেষ্টাই করতো। এবং তারা এখন এমন একটা পর্যায়ে চলে আসছে যে তারা এই মানে সার্টিফিকেটের প্রতি জোর না দেওয়াতে, সার্টিফিকেটের সিস্টেম না রাখাতে তাদের কি অবস্থা হয়েছে এখন? তারা মসজিদের মুয়াজ্জিন আর ইমাম মুয়াজ্জিন ছাড়া আর কিছুই হইতে পারতেছে না। এরপর সরকার তাদেরকে খুশি করার জন্য একটা সার্টিফিকেটের মান দিল, কিন্তু সেই মান দিয়েও আসলে তাদের চাকরির কোনো বাজার নেই। কারণ এখানে যেমন দাখিল হচ্ছে এসএসসির মান পায়, আলিম হচ্ছে এইচএসসির মান পায়, কিন্তু ওদের সেই ধরনের কোনো সিস্টেম না থাকাতে এখানে এসে আসলে চাকরির বাজারে তাদের কোনো বাজার তৈরি হচ্ছে না, তাদের কোনো অবস্থান তৈরি হচ্ছে না। ফলত কি হয়, তারা এমন এমন সব অড জব করে মাদ্রাসায় পড়ার পর, অনেক কিতাব জানার পর, যে তারা আসলে হতাশায় ভোগে এবং তারা নিজেরাও এখন সার্টিফিকেটের প্রতি জোর দিচ্ছে। তো যতদিন না পর্যন্ত মাদ্রাসার সার্টিফিকেটের মূল্যায়ন বাড়ছে ততদিন পর্যন্ত আপনি মাদ্রাসা শিক্ষাকে মানে সমপর্যায়ে ভাবতে পারেন না। যদিও আপনি এখন সার্টিফিকেট সমপর্যায়ে বলছেন, কিন্তু মূল্যায়নটা সমপর্যায়ে হচ্ছে না। তো এই যে আপনি মান কমাচ্ছেন বা সাবজেক্টের যে 100 মার্কস কমিয়ে দিলেন, এইটার মাধ্যমে আপনি কখনোই মানে মাদ্রাসায় ফিরিয়ে আনবেন বিশ্ববিদ্যালয় থেকে, এইটা শিক্ষার্থীরা ভালো চোখে দেখবে না, অভিভাবকরাও দেখবে না। কারণ সবাই চায়, এখন মানুষের চাওয়াই হচ্ছে মাদ্রাসায় পড়ুক আর যাই পড়ুক, ইন্টারমিডিয়েটের পর যেন সে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় এবং তার সার্টিফিকেটটাও ভালো হয়, তার বাজার দর ভালো হয়, তার যেন চাকরির বাজারটা ভালো হয়, সে যেন ভালোভাবে চাকরি করতে পারে, ইত্যাদি ইত্যাদি। এখন আরেকটা কথা বলি, এক তো গেল আপনি কোরআন দিলেন, আরবি প্রথম পত্র দ্বিতীয় পত্র রাখলেন, ইংরেজি কমাইলেন, বাংলা কমাইলেন। আরেকটা কি কাজ করেছে দেখেন, সেখানে হচ্ছে হাদিস বাদ দিয়ে দিয়েছে। হাদিস বাদ দিয়ে দিয়েছে একটা গোষ্ঠী আছে যারা মনে করে যে হাদিসের তেমন প্রয়োজন নেই, কোরআন হলেই চলবে, তারা এটাকে সাধুবাদ জানাতে পারে। কিন্তু হাদিস যে 100 মার্কস ছিল, সেই 100 মার্কস কমিয়ে দিয়ে ছাত্রদের বোঝা কমালেন, ছাত্ররাও খুশি হতে পারে। কিন্তু হাদিস একটা সময়তে স্কুলেও ছিল, 40টা হাদিস পড়ার সিস্টেম স্কুলেও ছিল। তাহলে হাদিস থেকে যে শিক্ষা মাদ্রাসা শিক্ষার্থীরা এতদিন অর্জন করত,
সেই শিক্ষাটা তারা কোথায় পাবে? এবং হাদিসের মধ্যে যে জাল হাদিস আছে, হাদিসের মধ্যে যে কয়েকটা প্রকার আছে, হাদিসের মধ্যে হাদিস হইলেই যে হাদিস নয়, হাদিসের যে গুরুত্ব আছে, এবং কিছু হাদিসের গুরুত্ব আছে, আবার কিছু হাদিস গুরুত্বহীন, এই যে হাদিসের ক্যাটাগরি আছে, তো এইটাও তো জানতে হলে আপনাকে হাদিস একটা সাবজেক্ট রাখা দরকার ছিল। সেই সাবজেক্টটা বাদ দিয়ে দেওয়া হয়েছে। এখন সরকারের সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে সরকারের আসলে টার্গেটটা কি? সরকারের কি টার্গেট ধীরে ধীরে মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে আনা? এই মাদ্রাসার সিলেবাসের মান বন্টন থেকে আমাদের কাছে সেটাই প্রতীয়মান হচ্ছে। এইটা গেল শিক্ষা ব্যবস্থা নিয়ে সরকারের অপরাজনীতি, ষড়যন্ত্রের একটা দিক। আরেকটা দিক হচ্ছে সরকার এই ষড়যন্ত্র, এই যে নতুন সরকার বিএনপি সরকার, আমরা তাদেরকে খোলা মনে মেনে নিয়েছিলাম, তাদের সবকিছু পজিটিভলিও নিয়েছিলাম, এখনো আমরা তাদের অনেক কিছুকে নেগেটিভ পজিটিভ দুটো ভাবেই চিন্তা করি। কিন্তু দেখেন, এই সরকার কিন্তু এই যে রাষ্ট্রপতির পদত্যাগ নিয়ে এরকম একটা নাটক করলো, এবং নাটকের পর আমরা দেখলাম যে তার বিরুদ্ধে বাংলাদেশ ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স যে ইউনিট আছে সে সংস্থা কিন্তু তদন্তের উদ্যোগ নিয়েছে, মামলা করেছে। কিন্তু বাংলাদেশ ব্যাংক বলছে তারা এই ব্যাপারে কোনো মামলা করবে না, বা এই আর্থিক বিষয়ে তারা কোনো ব্যবস্থা নেবে না শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে। কারণ কি? কারণটা কি? তার মানেই হচ্ছে এই যে টাকা তারা নিয়েছে, যে দুর্নীতিটা করেছে, টাকার যে মানি স্ক্যামটা করেছে, এই টাকার একটা ভাগ এই সরকার পেয়েছে। এই ঘটনা দ্বারা, এটা স্পষ্ট, বাংলাদেশ ব্যাংকের এই ঘোষণা দ্বারা এটা স্পষ্ট হয়ে গেল সালাউদ্দিনের যে রাষ্ট্রপতির ব্যাপারে আইনি ব্যবস্থা যে নিতে চাচ্ছে না, এমনকি অর্থনৈতিক কেলেঙ্কারি যেটা সে রাষ্ট্রপতি হওয়ার আগে করেছে সেটার ব্যাপারেও যে সালাউদ্দিন কোনো ব্যবস্থা নিতে চাচ্ছে না, বাংলাদেশ ব্যাংক কোনো ব্যবস্থা নিতে চাচ্ছে না, এটা দ্বারা সরকার প্রমাণ করলো যে এই আর্থিক কেলেঙ্কারিটার ভাগ তারা পেয়েছে। এই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুর ব্যাপারে বিএনপির এত ভালো লাগা, আগ্রহটা কেন? এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু কথাটাকে একেবারে স্পষ্টই বলেছেন, সাহসী একটা উচ্চারণ করেছে। সেটা হচ্ছে যে এই শাহাবুদ্দিন চুপ্পু কিন্তু 6 তারিখ থেকেই বিএনপির দিকে ঝুঁকে পড়েছে, এবং তার সঙ্গে একটা নেগোসিয়েশন হয়েছে, যার ফলে এই সরকার থেকে, এই রাষ্ট্রপতির থেকে ইতোমধ্যেই বিএনপি বেশ কিছু ছক্কা মেরে নিয়েছে, ছক্কা আদায় করে নিয়েছে। সেটা কিরকম? আপনি মনে করেন, প্রথম যে কাজটা বিএনপি করে নিয়েছে সেটা হচ্ছে যে বেগম জিয়ার মুক্তি, সেটাকে কোনো আইনি প্রক্রিয়া বা কোনো প্রসেস ছাড়াই এটাকে খুব সহজে আদায় করে নেওয়া গেছে এই শাহাবুদ্দিন চুপ্পুর মাধ্যমে। আবার শাহাবুদ্দিন চুপ্পু, যাকে অ্যাটর্নি জেনারেল, সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসেবে যাকে নিয়োগ দিলেন, সে নিয়োগটা যে শাহাবুদ্দিন চুপ্পু দিলেন, সেই নিয়োগটাও বিএনপি তার লোকদের দিয়ে করে নিলেন, এবং সেইটা করলেন হচ্ছে ফখরুল ইসলাম আলমগীরের সাথে পরামর্শ করে, যে তথ্যটা আমরা আজকে জানতে পারলাম মুজিবুর রহমান মঞ্জুর কথা থেকে। তো এই যে দুইটা সিদ্ধান্ত, এবং এর পরবর্তীতে আপনারা দেখেছেন যে রাষ্ট্রপতির ভবন থেকে প্রধান বিরোধী দলীয় নেতা এখন যিনি ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে যে ষড়যন্ত্রটা হয়েছে সেটারও লিঙ্ক পাওয়া গেছে রাষ্ট্রপতির ভবন থেকে। তো এইভাবে করে বিএনপিকে ক্ষমতায় আনার ক্ষেত্রে যতটুকু সহযোগিতা করার, যতটুকু প্রভাব সৃষ্টি করা দরকার, যা যা করার এই রাষ্ট্রপতি কিন্তু করেছে। সো রাষ্ট্রপতির সঙ্গে অকৃতজ্ঞ আচরণ বিএনপি করবে না, রাষ্ট্রপতির কোনো বিচার বিএনপি হতে দেবে না। এইভাবে মানি লন্ডারিং এর জন্য যত মানুষ আজকে ভোগান্তিতে পড়েছে, এই যে ব্যাংকগুলো যে টাকা লোপাট হয়ে গেছে এবং তারা যে রাস্তায় রাস্তায় ঘুরছে, মূলত বিএনপি এই জায়গাটাকে জিয়ে রাখছে, এবং এর একটা ভাগ এই বিএনপির লোকেরা গ্রহণ করে তারা নির্বাচনে ক্ষমতা এসেছে, এবং জনগণের সঙ্গে প্রতারণা করে এখন পর্যন্ত তারা তাদের এই অর্থনৈতিক কেলেঙ্কারিকে বজায় রাখছে। এমত অবস্থায় যদি বিএনপিকে বেশি দিন টিকিয়ে রাখা হয়, তাহলে তারা বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে পঙ্গু করে তারপরে বিদায় নেবে। আমরা দেশবাসীকে সতর্ক থাকার জন্য, আরো বেশি সোচ্চার হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আল্লাহ হাফেজ।